নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী। অনেক ভালো লাগছে, প্রথমবার পেন্টিং দেখছি, সব এস এম সুলতান, চন্দ্রশেখর দেশ, শফিউদ্দিন সবার কাজ দেখছি, ভালো লাগছে। লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানো। ফুল আগে যে আমি এখানে আসতে পেরেছি, এখানে আসলে তার যে গুণী মানুষ, তার যে পরিচয়, তার যে মানে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, আমি অনেক ভালো ফিল করছি। আর খুবই সুন্দর এই জায়গাটা, আসলে জ্ঞান বিল্ডিং সবাইকে অনেক বেশি ভালোবাসে, স্নেহ করে, যার জন্য আসলে এই সুযোগটা করে দিয়েছে। এত সুন্দর একটা মুহূর্ত আসলে আমরা সবাই মিলে উদযাপন করছি, আমাদের খুব ভালো লাগছে। এত বই কিভাবে পড়ে? জনম সফল হবে বধুয়ার ঘরে আজ, শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ, নিশিরাতে বিরহে। আজকে আমার মতো এত সামান্য একজন মানুষ স্যারের বাসায় আসা, স্যারের এত এত মানে স্মৃতি বলা যায়, এই জিনিসগুলো এত কালেকশন এক জন্মে হয়তো দেখা আমার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু আমাদের টিমটা স্যারের সাথে এত বেশি ফ্রি আর স্যারের সাথে আমাদের এত ভালো সম্পর্ক, সেই সুবাদে আজকে এখানে মানে আসার সুযোগ হলো। আর এত এত মানে এত পুরনো পুরনো পেন্টিং, এত এত আর্টিস্টিক জিনিস, এত পুরনো বই, এই জিনিসগুলো হয়তো মানে ভাগ্য বলা যায় যে এই জায়গায় আসা, স্যারের এখানে বইগুলো দেখা, ধরতে পারা, এটা আমার আসলেই মানে থাকে না যে জীবনের একটা অনেক বড় পাওয়া পাওয়া, আসলে এটা অনেক মানে এই অল্প বয়সে স্যারের বাসায় সেই জিনিসটা দেখে, এটা আসলে অনেক বড় পাওয়া। তার জন্য আমি আমাদের জায়ানন্দিনীর, শামীম ভাইয়ের, আমাদের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ডাক্তার বলে দিল, কিন্তু ক্যান্সারের রোগ এরকম যে এটা জানার পরেও তুমি ইয়ে করতে পারো, এটা ছেড়ে দেওয়া যায় না, মারা যাবে, সেই জন্য তুমি ওর চিকিৎসা করবে না। জীবন ভাই অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে হাসান স্যারের বাসায় আসার সম্পর্কে। খুব সুন্দর বাসা, একদম পেন্টিং, বই সব কিছু মিলিয়ে ওনার একটা ব্যক্তিত্ব পাওয়া যায় এটার মধ্যে। আর ওনার কর্ম জায়গাটা তো আরও সুন্দর, এরকমই হওয়া উচিত একজন লেখকের স্টাডি রুম বলা যায় এটাকে, সুন্দর। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে আমার ভীষণ ভালো লাগছে, মানে আপনার মতো একজন মানুষের পাশে আসতে পারা, এত এত কালেকশন দেখতে পারা আসলে ভাগ্যের ব্যাপার। আমি অনেক খুশি। জায়ানন্দিনীকে মানে পুরো টিমকেই অনেক অনেক থ্যাঙ্কস, এবং আমি অনেক লাকি মনে করি জায়ানন্দিনীকে নিজের অংশ হিসেবে দেখতে পেরে। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় নেশা, কিছু পলাশের নেশা।
হাসান ভাইয়ের বাসা, এটা তো বাড়ি না, এটা একটা মিউজিয়াম, ছোটোখাটো মিউজিয়াম, খুবই ভালো লাগে। আমি আগেও অনেকবার এসেছি হাসান ভাইয়ের এখানে। আমি কি বলবো আর, এখানে আসলেই ভালো লাগে, এখানে আসলেই মনে হয় বুদ্ধিচর্চার বৃত্তিটা বেড়ে যায়, মাত্রাটা বেড়ে যায়, এইটুকু। থ্যাংক ইউ ভাইয়া। বিশেষ করে বাসার ফার্নিচারগুলো একটা জিওমেট্রিক শেপ, এটা স্যার নিজেও বলেছে। আমার ভালো লাগছে যে মানে এখানে সেই মনটা অন্যরকম হয়ে গেছে। কোনটা দিব জেসমিন? একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে। গান গাইতে হতো, হিরো হিরোইনদের ছিল যে গান গাইতে হবে। কেন সাইডাল সাংঘাতিক গান গাইতেন। আচ্ছা, উনি তো বাংলা গাইতেন না, তো তাকে পঙ্কজ মল্লিক একদিন রবীন্দ্রনাথের কাছে নিয়ে গেল। রবীন্দ্রনাথের কাছে নিয়ে গিয়ে বলল যে এই ছেলেটা আপনার গান গাইতে চায়। বলে ও কি বাংলা? বলে না, ও সুর করে গাইবে। বলে আচ্ছা শোনাক তো একটু। তো শোনালো একটু, শোনানোর পরে উনি বললেন যে হ্যাঁ, ওকে আমি অনুমতি দিলাম, ও আমার গান গায়। তো কেন সাইকেল এরপরের থেকে অনেকগুলো গেয়েছে মারা। থ্যাংক ইউ মন্দিনা আপু। এটার মধ্যে পঙ্কজ মল্লিকও আছে, উনিও আছেন। এটা জানি এই বাসার দরজা দিয়ে ঢুকলে একটা জিনিস অনুভূত হয়, সেটা হচ্ছে এই বাড়ির দরজায় না কখনো দুশ্চিন্তা ঢুকতে পারে না। কারণ এখানে যখন ঢুকবে, এই যে আমরা আছি না, এই পুরো সময়টা মনে হচ্ছে আমরা ভীষণ রিল্যাক্সড। এরকম মিউজিক, এরকম বইয়ের কালেকশনে মানুষের মন এমনি ভালো হয়ে যায়। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। এই যাই বলো না প্রিয়, যাই যাই বলো না, আর করো না ছলনা, না 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 প্রিয়, যাই যাই বলো না প্রিয়, যাই যাই বলো না। আজও মুকুলে কামড় হিয়া মাঝে, না বলা কত কথা বাজে। আজও মুকুলে কামড় হিয়া মাঝে, না বলা কত কথা বাজে। অভিমানে লাজে বলা যে হলো না, অভিমানে লাজে বলা যে হলো না, না 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 প্রিয়, যাই যাই বলো না প্রিয়, যাই যাই বলো না। কেন শরমে বাঁধিল কে জানে, আঁখি তুলিতে নারিনু আঁখি পানে, কেন শরমে বাঁধিল কে জানে। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আব্বা তো পুলিশে চাকরি করতে নানান জায়গায় যেত। তো যাই হোক, ওই ছেলেবেলায় আমাদের বাড়ি, একতলা বাড়ি, থানার সামনে
এটা বট গাছ, আর জানলা দিয়ে আমি বাইরে তাকাতাম, কারণ আমার তো বাইরে বেরোনোর অনুমতি ছিল না, বাচ্চা ছেলে। আমি জানলা দিয়ে সব দেখতাম। ওই জানলাই ছিল আমার কি বলে রে পৃথিবীর সঙ্গে যোগাযোগের মাধ্যম। আমি অনেক কিছু দেখতাম, বুঝলি। তো আমার ইচ্ছা হলো, আমার এই 84 বছর বয়সে ইচ্ছা হলো রানাঘাটে আমার শৈশবের জায়গাটা যাব। তো আমি গেলাম এবং গিয়ে দেখলাম ওই থানা ওইভাবেই আছে, ওই একতলা হলো। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, এশিয়ার লোক তো বেজিংয়ে পিকিং, ওখানে খুব গরম, এর জন্য ও সামার প্যালেস বানিয়েছিল জানাডু নাম দিয়ে উত্তরে, যেখানে নাকি তোর আবহাওয়া অনেক ঠান্ডা, সামারেও ঠান্ডা। তো ও বানিয়েছিল। তো ওই যে বানিয়েছিল ওটার সম্পর্কে নানান রকমের নানানজন নানান কথা বলে এবং অনেক মিথোলজি আছে, ওটা অনেক উপকথা আছে ওটাকে নিয়ে। কোলরিজ ওই সময়, কোলরিজ এক সময় আমাদের দেশেও আফিম খেত, বুঝলি। তো কোলরিজ আফিম খেয়ে একটা একটুকু ছোঁয়া লাগে, ঘুমের মধ্যে একটুকু কথা শুনি। ঘুম যখনই ভেঙে গেল উনি এটা লিখলেন, ইন জানাডু ইট কুবলা খান এ স্টেটলি প্রেজারডম ডিক্রি where Ulf the sacred river ran through caverns measureless man down to a যেটুকু sunless কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে। এটা দেখতে হবে। তো আমি সে ঘুরতে ঘুরতে তারপরে ড্রাইভার বলে যে না হবে না, কেউ বলতে পারছে না। সন্ধ্যার দিকে একটা মেষ পালককে পেলাম। সে মেষ পালক বলে যে হ্যাঁ, আমাকে বললো না, ওকেই বললো, আমি তো চাইনিজ জানি না, বললো যে হ্যাঁ ওইখানে এরকম ভগ্ন স্তূপ আছে। তো গেলাম, গিয়ে দেখি সব ভাঙা, সব সব পড়ে আছে। আমি বললাম এটাই হবে, এটাই হবে। আমি বললাম যে এটাই হবে, এই যে পাথর পড়ে আছে, পাথর পড়ে আছে, এই আমাদের এখানে। তারপরে আমিও মেষ পালককে বললাম আচ্ছা এখানে আলফ রিভার, আলফ নদী নাই? বলে শান্ত শান্ত, শান্ত কি? তারপর আমাকে নিয়ে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে